একদিকে ন্যাশনাল টিমের প্লেয়াররা রীতিমতো খ্যাপ খেলে বেড়াচ্ছেন, আরেকদিকে বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল সাহেব ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি প্রমাণ মেলে কোনো প্লেয়ার খ্যাপ খেলছে জাতীয় দল থেকে তিনি নিষিদ্ধ হতে পারেন। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খ্যাপ খেলতে দেখলে এদেশের ফুটবল প্রেমীরা রীতিমতো খেপেই যান। কেননা একজন কোয়ালিটিফুল প্লেয়ার, ন্যাশনাল টিমের মানের একজন প্লেয়ার এরকমের এলাকার যে বাজে মাঠগুলোতে, বাজে পিচ, যেখানে একজন ফুটবলার, একজন পারফেক্ট যোগ্য ফুটবলার ওই কোয়ালিটির মাঠে খেলার মতো অবস্থায় থাকে না, প্লাস ন্যাশনাল টিমের যেই সম্পদ, তিনি যে কোনো মুহূর্তে বাজেভাবে ইনজুরি হয়ে বসতে পারেন ওই ধরনের কোয়ালিটি, ওই ধরনের বাজে কোয়ালিটির মাঠে। ফুটবল প্রেমীরা এই দুইটা কারণেই ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খ্যাপের মাঠে দেখতে চায় না। তাহলে বাফুফে কি চায়, কিংবা প্লেয়াররা কেনই বা খ্যাপ খেলছেন? খ্যাপ খেলার জন্য তাদের এত প্রয়োজনীয়তা কেন? তারা বছরে কত টাকা ইনকাম করতে পারেন বাফুফে কিংবা যেই ক্লাবে তারা চুক্তিবদ্ধ? এজন্যই কি এরকমের খ্যাপ খেলা প্রয়োজন? আর্থিক সংকটের জন্যই যদি খ্যাপ খেলা প্রয়োজন হয়, তাহলে কেন ন্যাশনাল টিমের মানের খেলার দরকার? প্রতি বছর বাংলাদেশের আনাচে কানাচে যত টুর্নামেন্ট হয় স্থানীয় পর্যায়ে, সেখানেও এক একজন প্লেয়ারকে 4, 5, 10 হাজার টাকা পর্যন্ত দিয়ে এক ম্যাচের জন্য খেলতে আনেন। ওসব কথা একপাশে রেখে একটু বিবেচনা করি, একজন প্লেয়ার কেন খ্যাপ খেলার প্রয়োজনীয়তা মনে করেন ন্যাশনাল টিমের প্লেয়ার হয়েও। আচ্ছা, বছরে একজন ন্যাশনাল টিমের প্লেয়ার কত টাকা আয় করেন, আয় করার সুযোগ রয়েছে, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করতে পারি। এর আগে হামজা চৌধুরী প্রথমবার যখন বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর জন্য আসছিলেন, তাকে বিজনেস ক্লাস বিমানে করে নিয়ে আসা হয়েছিল এক ম্যাচের জন্য। সেই ম্যাচে বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর জন্য হামজা চৌধুরী ম্যাচ ফি পেয়েছিলেন মাত্র 20,000 টাকা। সেই হামজা চৌধুরী আসার দরুনই আমরা কিন্তু অনেকেই জানতে পেরেছি বাংলাদেশের একটা ম্যাচ খেলার পর একজন প্লেয়ার সর্বোচ্চ 20,000 টাকা পেতে পারেন। যাকে উড়িয়ে আনা হয়েছিল প্রিমিয়ার লিগের মাঠ থেকে, সেই হামজা চৌধুরীকে মাত্র 20,000 টাকা পে করা হয়েছিল একটা ম্যাচ খেলার জন্য। তার মানে ন্যাশনাল টিমের একটা ম্যাচ খেললে ম্যাচ ফি বাবদ একজন প্লেয়ার ওই 20,000 টাকাই পেতে পারেন সর্বোচ্চ। এরপরেই ন্যাশনাল টিমের বেতন কাঠামো কিংবা তাদের বোনাস কাঠামো, ম্যাচ ফি, এরপরে ক্যাম্প চলাকালীন প্রত্যেকটা দিন তারা কত টাকা পাবেন, এসব বিষয় নিয়ে অনেক সমালোচনা, অনেক পর্যালোচনা শুরু হয়েছিল। সেই সমালোচনার সুফলটাও আমরা খুব নিকটেই পেতে পারি, কেননা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ারকে কিংবা ন্যাশনাল টিমের কিছু সংখ্যক প্লেয়ারকে তাদের যেই চুক্তি, মাসিক বলেন কিংবা বাৎসরিক বলেন, একটা চুক্তিতে নিয়ে আসা হবে, এরকমের একটা প্রস্তাব ঘোষণা করা হয়েছে। যেরকমটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেলায় দেখি, 26 জন কিংবা 30 জন প্লেয়ার প্রতি বছর চুক্তিতে থাকেন। বাফুফেও সেই প্রস্তাবনা করেছেন, তবে সেখানে 20 জন প্লেয়ারের ব্যাপারে কথা বলা হয়েছে। তবে বাফুফে সেখানে আবেদন করেছেন যেন 23 জনকে নেওয়া হয়। তবে বাংলাদেশের ফুটবলাররা ন্যাশনাল টিমে যেই সময়টাতে থাকেন, সেই সময়টাতে শুধু কি ম্যাচ ফি পান, তারা ওই সময় ক্যাম্প চলাকালীন মাসে 20 থেকে 25,000 টাকা পান। প্রশ্নটা এখন এখানেই, একজন সাধারণ মানুষেরও কি মাসে 20-25 হাজার টাকায় সংসার চলে কিনা? অনেকে বাধ্য হয়েই হয়তোবা পাড়ি জমান এলাকার কোনো খ্যাপের মাঠে। মাঠের কোয়ালিটি যেমনই হোক, জীবনের ঝুঁকি বলেন, ন্যাশনাল টিমের ঝুঁকি বলেন, সব কিছু নিয়েই ওই প্লেয়ার ওই খ্যাপের মাঠে ছুটে যান। এক ম্যাচে হয়তোবা তিনি 20 থেকে 30,000 টাকাও পেতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কোয়ালিটিফুল ফুটবলার লোকালি খ্যাপ খেলে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন, এরকমের আলোচনা পর্যালোচনা আমরা এর আগেও অনেকবার শুনে এসেছি। তাহলে ন্যাশনাল টিমে এক মাসে কিভাবে 20 থেকে 25,000 টাকা পান ক্যাম্প চলাকালীন, কিংবা ম্যাচ ফি মাত্র 20,000 টাকা হয়? এ নিয়ে অনেক আলোচনা যখন উঠে আসে, তখন অনেকেই বলেন ফেডারেশন কখনো কোনো প্লেয়ারকে বেতন দেন না ঠিকই, কিন্তু ক্লাব ফুটবলের অবস্থাটা কোন জায়গায়? যেই সকল ন্যাশনাল টিমের প্লেয়াররা বিভিন্ন ক্লাবে চুক্তিবদ্ধ বাৎসরিকভাবে, সেই প্লেয়ারদের
বেতন কাঠামো কিংবা তারা ঠিকমতো বেতন পায় কিনা সেটা নিশ্চয়ই বাফুফের দেখা উচিত। এর আগেও বসুন্ধরা কিংসের বেতন দেওয়া নিয়ে অনেক পর্যালোচনা, অনেক সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। তারিক কাজী ক্লাবটা ছেড়ে চলে গিয়েছেন। বিশেষ করে তারিক কাজী ওই ক্লাব ছাড়ার সময়টাতে যেই পোস্টটা তিনি করেছিলেন, সেই পোস্ট নিয়েই অনেক সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেরেছি। তার মানে যেই ক্লাবটাকে সবচেয়ে ধনী ক্লাব বলা হয় বাংলাদেশের, সেই ক্লাব যদি 1 থেকে 1.5 বছর যাবতের যেই টাকাটা জমা, সেই বেতনটা না দিয়ে থাকেন, তাহলে বাকি ক্লাবগুলোর অবস্থাটা কোন পর্যায়ে? বাংলাদেশের সর্বোচ্চ মানের একটা ক্লাব এবং এই মুহূর্তে বসুন্ধরা কিংস বাংলাদেশের সবচেয়ে সুবিধা দেওয়া একটা ক্লাব, যেই ক্লাবের অবকাঠামোটা বাংলাদেশের অন্যান্য ক্লাবের তুলনায় অনেক বেশি এবং যেই ক্লাবটা বাংলাদেশের সবচেয়ে ধনী ক্লাব, যেই ক্লাবে বিদেশি প্লেয়ার বলেন কিংবা লোকাল শীর্ষস্থানীয় প্লেয়াররা বলেন, সবাই এই ক্লাবেই খেলেন। সেই ক্লাবের অবস্থাটা যখন এরকমের, বাংলাদেশের বাকি ক্লাবগুলোর অবস্থা কোন পর্যায়ে সেটা আমরা নিশ্চয়ই বলতে পারি না। আচ্ছা, আমরা একটু দেখে আসি ক্লাবে একজন প্লেয়ার বাৎসরিক কত টাকা আয় করেন। আমরা যদি প্রথম ক্যাটাগরিটা হিসাব করি, জাতীয় দল এবং শীর্ষ ক্যাটাগরির যে প্লেয়াররা, তারা বছরে একটা ক্লাব থেকে 50 থেকে 80 লাখ টাকা বেতন ধার্য, এই বেতনটা তিনি পেতে পারেন। আর যদি আমরা আরেকটু মাঝারি ক্যাটাগরিতে যাই, তাহলে সেই অঙ্কটা নেমে আসে 20 থেকে 50 লাখ টাকার মধ্যে। আর যদি আমরা উদীয়মান কিংবা কনিষ্ঠ প্লেয়ার, যারা মাত্র কেরিয়ারটা শুরু করেছেন, নিজেদের প্রমাণ করে তারা লাইমলাইটে এসে বিভিন্ন ক্লাবের নজর কেড়েছেন, সেই প্লেয়াররা 5 থেকে 15 লক্ষ টাকা পেতে পারেন বছরে। সেই হিসেবে প্রথম সারির 200-250 প্লেয়াররা এই 5 থেকে 15 লাখ টাকার মধ্যে যেই স্যালারিটা, এটা তো ডিজার্ভ করেনি এবং পাওয়ার কথাও। এরপরেও কেন খ্যাপ খেলতে হবে ওই লেভেলের একজন ফুটবলারকে? প্রশ্ন সেখানেও। তবে সেই উত্তরে অনেকেই উত্তরটা জুড়ে দিতে পারেন, ঠিক সময়ে বেতন না পাওয়ায় অনেকের সংসার চালাতেই কষ্ট হয়, অনেকে সন্তানকে ঠিকমতো কোয়ালিটিফুল খাবার কিংবা শিক্ষা ব্যবস্থাও দিতে পারেন না। গতকালকেই মুরসালিনকে একটা পডকাস্টে ডাকা হয়। সোশ্যাল মিডিয়ার সেই পডকাস্টে তাকে প্রশ্ন করা হয় খ্যাপ খেলার ব্যাপারে। মুরসালিন এই মুহূর্তে বাংলাদেশের উদীয়মান প্লেয়ারদের মধ্যে অন্যতম এবং যিনি ভক্তদের নজরও কেড়েছেন এর আগেই। সেই মুরসালিন নিজেই বলেছেন, ব্যক্তিগতভাবে তার খ্যাপ খেলার কোনো প্রয়োজনীয়তা তিনি মনে করেন না। তার পরিবারের যা রয়েছে, ইভেন তার ব্যক্তিগতভাবে তিনি যা অর্জন করেছেন, তাতে তার খেলার প্রয়োজনীয়তা নাই এই লোকাল ফুটবলগুলো, খ্যাপগুলো। তবে ন্যাশনাল টিমে এমনও প্লেয়াররা রয়েছেন তাদের প্রয়োজন পড়ে যায়, কেননা ক্লাবের যেই টাকাটা ঠিকমতো না পাওয়ায় আসলেই ছুটে যেতে হয় লোকাল ফুটবলে বিভিন্ন পাড়া মহল্লায় সেই খ্যাপগুলোর মাঠে। তবে মুরসালিনের ব্যাপারটা ভিন্ন ছিল, সেটা তিনি নিজেও জানিয়েছেন, কেননা এমন একজনের রিকোয়েস্ট ছিল তার এই ম্যাচটা খেলার জন্য, সেই রিকোয়েস্টটা তিনি ফেলতে পারেননি। তবে আমার একটা প্রশ্ন এইখানে, এমন কে রয়েছে যারা রিকোয়েস্ট করলে, যারা কল করলে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারকে ছুটে যেতে হয় পাড়া মহল্লার কোনো একটা মাঠের মধ্যে, যেখানে মাঠের মান কীরকমের, সেই প্রশ্ন সবচেয়ে বড়। তবে এই প্রশ্নটার মধ্যে আমি একটু জুড়ে দিতে চাই, বাংলাদেশ ফুটবলে বাফুফের এখন সবচেয়ে শক্ত অবস্থান নেওয়া উচিত। ন্যাশনাল টিমের প্লেয়ার কিংবা এমন একটা কাঠামো তৈরি করা যেখানে মিনিমাম 50 থেকে 60 জন প্লেয়ার জাতীয় দলের আন্ডারে থাকবে এবং তাদেরকে কেউ লোকাল ফুটবলে জোর করেও যেন নিতে না পারে। ফোন কল কিংবা কোনো বিশেষ রিকোয়েস্ট, এই ধরনের কোনো ধাপ্পাবাজি একবারেই বন্ধ হয়ে যাক। ন্যাশনাল টিমের যারা ফুটবলার, যারা আমাদের ভবিষ্যৎ, এদেশের সম্পদ, তাদেরকে অ্যাটলিস্ট লোকাল ফুটবলে নিয়ে যাওয়া না হয়, এমন সিদ্ধান্ত যেন বাফুফে প্রেসিডেন্ট খোদ তাবিদ আউয়াল নিজেই নেন। সেই আবেদনটা ব্যক্তিগতভাবে আমি করতে চাই। তবে অনেকে বলতে পারে এই প্লেয়াররা এর চেয়ে বাজে মাঠে খেলেও, কর্দমাক্তযুক্ত মাঠ, সেখানে খেলেই তো এই পর্যন্ত এসেছেন। ঠিক আছে, সেই প্রক্রিয়া ওভাবেই শুরু হয়েছিল, ওভাবেই তারা উঠে এসেছেন, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান, এই মুহূর্তে তারা নিজেদের কোয়ালিটি প্রমাণ করে যখন দেশের সম্পদ রূপান্তরিত হয়েছে, তারা
সেই জিনিসটা তারা প্রমাণ করেছে। এই মুহূর্তে আমরা দেশের সম্পদ, দেশের ফুটবলের সর্বোচ্চ সম্পদ, সেই সম্পদ এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কেননা একটা ইনজুরি একজন প্লেয়ারের কেরিয়ার থেকে 1 থেকে 2 বছর অনায়াসেই শেষ করে দিতে পারে। ইভেন অনেকের কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে। লোকাল ফুটবলের যেই মাঠ, পিচ ওয়েটিং ব্যবস্থা বলেন, সব কিছুই এলোমেলো। মাঠের যেই সারফেসটা, সেই সারফেসের মানটা কতটুকু সেটাও তো প্রশ্ন তোলা যায়। বাফুফের প্রতি আমার একটাই আবেদন, ক্লাব ফুটবলে যেই প্লেয়াররা খেলেন বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের স্যালারিটা যেন তারা ঠিক সময়ে পান। তাহলে আমার মনে হয় এই যেই 200-250 প্লেয়ার যারা লাইমলাইটে থাকেন তাদের কোনো ধরনের খ্যাপ খেলার প্রয়োজন হয় না। বসুন্ধরা কিংস এই মুহূর্তে সর্বোচ্চ ক্লাব দেশের, সেই ক্লাবের বেতন বকেয়া 14 থেকে 24 মাস পর্যন্ত। ফিফা ইতিমধ্যে তাদেরকে নিষিদ্ধও করেছে, তারা প্লেয়ারকে ছাড়তে পারবে না, সেল করতে পারবে না। এই নিষেধাজ্ঞা এখন বসুন্ধরা কিংসের উপরে। দেশের সর্বোচ্চ ক্লাবটার যদি আমরা নিরাপত্তা নিশ্চয়তা এবং প্লেয়ারদের সেখানে নিরাপত্তা দিতে না পারি, তাহলে বাকি ক্লাবগুলোতে আমরা কিভাবে নজর রাখব? বাফুফের এই জায়গায় সর্বোচ্চ নজরদারি করা উচিত এবং ক্লাবগুলোকে সহযোগিতা করা উচিত। বাফুফের বিভিন্নভাবে তাদেরকে নজরদারি বলেন, সহযোগিতা বলেন, পরামর্শ বলেন, সব কিছুর আওতায় নিয়ে আসা উচিত, যেন প্লেয়াররা আমাদের নিরাপদ থাকতে পারে। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আপনি আসলে কি চান বাফুফের পক্ষ থেকে, কিংবা প্লেয়ারদের এই খ্যাপ খেলার প্রয়োজনীয়তা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।